নমস্কার বন্ধুরা, আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রতিধ্বনি। গল্প শুরু করতে চলেছি। প্রতিধ্বনি গল্প ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। মানুষের চরিত্র যতটুকু দেখিয়াছি তাহাতে সে শুরু হইতে শেষ পর্যন্ত অবিচলিতভাবে সঙ্গতি ও সামঞ্জস্য রক্ষা করিয়া চলিবে এরূপ মনে করিবার কোনো কারণ ঘটে নাই। বরং একটানা সঙ্গতি দেখিলেই কেমন একটা বিস্ময় জাগে, সন্দেহ হয়, কোথাও বুঝি কিছু গলদ আছে। কিন্তু যে লোকটার জীবনধারা গত 30 বৎসর ধরিয়া প্রায় একই খাতে প্রবাহিত হইতে দেখিয়াছি, সে যদি কেবল একটা বাড়ি কিনিবার ফলে অকস্মাৎ সম্পূর্ণরূপে বদলাইয়া যায়, তাহা হইলে বন্ধুবান্ধবদের মনে উদ্বেগ ও দুশ্চিন্তার সৃষ্টি হওয়া বিচিত্র নয়। সোমনাথ সম্বন্ধে আমারও একটু বিশেষ রকম উদ্বিগ্ন হইয়া উঠিয়াছিলাম। সোমনাথ বড়দার আষাঢ়ে গল্পের আসরে বড় একটা যোগ দিত না বটে, তবু সে আমাদের সকলেরই অন্তরঙ্গ বন্ধু ছিল। একেবারে প্রাণ খোলা লোক, অত্যন্ত মিশুকে ও আমোদে হাসিয়া খেলিয়াই জীবনটা কাটাইয়া দিতেছিল। বাপ মৃত্যুকালে টাকা রাখিয়া গিয়াছিলেন, সুতরাং অন্য চিন্তা ছিল না। বিবাহের 3-4 বছরের মধ্যে স্ত্রীও মারা গিয়াছিল, কিন্তু নিঃসন্তান অবস্থায় বিপত্নিক হইয়াও সে আর বিবাহ করে নাই। প্রাণখোলা লোক হইলেও তাহার সুবুদ্ধির দ্বারে যে অর্গল ছিল এ কথা অস্বীকার করিবার উপায় নাই। মারাত্মক রকম বদখেয়ালও তাহার কিছু ছিল না। বিহার প্রান্তের বৈচিত্র্যহীন শহরে জীবনটা নেহাত একঘেয়ে হইয়া পড়িলে কলিকাতায় গিয়া কিছুদিন নির্দোষ আমোদ প্রমোদ করিয়া আসিত। তারপর আবার রুষ্ট মনে বিলিয়ার্ড খেলায় মনোনিবেশ করিত। তাহার জীবনে একটি মাত্র নেশা ছিল, ওই বিলিয়ার্ড খেলা। সিগারেট পর্যন্ত তাহাকে কোনোদিন খাইতে দেখি নাই, কিন্তু শহরে থাকিয়াও সন্ধ্যার পর বিলিয়ার্ড খেলিবার জন্য ক্লাবে আসে নাই এমন একটা দিনও মনে করিতে পারি না। বাড়ি কেনার ব্যাপারটাও যে বিলিয়ার্ড খেলার সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট তাহাতে সন্দেহ নাই। তাহার পৈতৃক বাড়ি ছিল, মন্দ বাড়ি নয়, একটু সেকেলে গোছের, হলেও ভদ্রলোকের বাসের সম্পূর্ণ উপযোগী। তবু সে 17,000 টাকা খরচা করিয়া আর একখানা বাড়ি কিনিয়া বসিল কেন, তাহার কারণ অনুসন্ধান করিতে গেলে এক বিলিয়ার্ড ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আমাদের মিউনিসিপ্যাল সীমানার এক প্রান্তে গঙ্গার ধারে একটি পুরাতন বাড়ি ছিল, এবং বাড়িতে একটি অতি পুরাতন মেম বাস করিত। বস্তুত বাড়ি অথবা বুড়ি কোনটি বেশি পুরাতন এ লইয়া আমাদের মধ্যে অনেক দিন তর্ক হইয়া গিয়াছে। শেষে আমাদের মধ্যে কেহ একজন গেজেটিয়ার খুলিয়া প্রমাণ করিয়া দিয়াছিল যে বাড়িটাই অগ্রজ। প্রায় 150 বৎসর পূর্বে এক নীলকর সাহেব এই কুঠি তৈয়ার করিয়াছিল। ক্রমে নীলের ব্যবসা উঠিয়া যাওয়ায় উহা পারিবারিক বাসভবনে পরিণত হইয়াছিল। তারপর 3 পুরুষ ধরিয়া নীলকর সাহেবের বংশধরেরা এইখানেই বাস করিতেছে। বুড়ি শেষ উত্তরাধিকারিণী। আমাদের তর্কের নিষ্পত্তি হইয়াছিল বটে, কিন্তু আর একটি প্রশ্ন উঠিয়াছিল, বাড়ি অথবা বুড়ি শেষ পর্যন্ত কোনটি টিকিয়া থাকিবে। কিন্তু এক্ষেত্রেও বুড়ি হারিয়া গেল। একদিন শুনিলাম তাহার গঙ্গা লাভ হইয়াছে। বুড়ি চিরকুমারী, তাই সাক্ষাৎ ওয়ারিশ কেউ ছিল না। অল্পদিন পরে শোনা গেল বাড়ি বিক্রয় হবে। নেহাত খেয়ালের বশেই একদিন বৈকালে আমরা কয়েকজন দেখিতে গেলাম।
সোমনাথের মোটর আছে, তাহার মোটরে চড়িয়াই অভিযান হইল। ফাঁকা মাঠের মতো বিস্তৃত গঙ্গার তীরে অনুচ্চ পাঁচিলে ঘেরা ভিলা জাতীয় বাড়ি, চতুষ্কোণ বাড়ি, চারিদিকে নিচু বারান্দা। মধ্যস্থলটা প্রায় দ্বিতলের মতো উঁচু হইয়া আছে। একটা প্রকাণ্ড ঝাউ গাছ নিতান্ত সঙ্গীহীনভাবে একপাশে দাঁড়াইয়া আছে। বাড়ির পিছন দিয়া গঙ্গা প্রবাহিত। সম্মুখে ফটকের স্তম্ভে শ্বেত পাথরের ফলকের উপর নাম লেখা আছে ইকোজ, প্রতিধ্বনি। বাড়ির একজন মুসলমান চৌকিদার ছিল। সেও বোধ করি বুড়ির সমসাময়িক। চাবি খুলিয়া বাড়ির ভিতরটা আমাদের দেখাইল। সুসজ্জিত পরিষ্কার পরিচ্ছন্ন ঘরগুলি, চেয়ার, সোফা, পালঙ্ক ঘরে ঘরে যেমন ছিল তেমনই সাজানো আছে। বাড়ির ঠিক মধ্যস্থলে একটি প্রকাণ্ড হল ঘর, ছাদ খুব উচ্চ, বহু ঊর্ধ্বে কাঁচে ঢাকা স্কাইলাইট দিয়া আলো আসার ব্যবস্থা, তবু ঘরটি ছায়াচ্ছন্ন। চৌকিদার সুইচ টিপিয়া আলো জ্বালিয়া দিল। কয়েকটা বাল্ব একসঙ্গে জ্বলিয়া উঠিল। তখন দেখিলাম ঘরের মাঝখানে একটি বিলিয়ার্ড টেবিল রইয়াছে। টেবিলের উপর সবুজ আবরণে ঢাকা 3টে বাল্ব। কেবলমাত্র টেবিলের সমতল পৃষ্ঠের উপর আলো ফেলিয়াছে। ঘরে অন্য আবরণ বিশেষ কিছু নাই। দেওয়ালের ধারে 2টি সেটি, এক ধারে বিলিয়ার্ড জোষ্টি রাখিবার র্যাক, তাহাতে সারি সারি কয়েকটি কূ রাখা আছে। দেওয়ালের গায়ে একটি কালো রঙের মার্কিং বোর্ড, কতদিনের পুরনো বলা যায় না। তাহাতে অঙ্কের চিহ্নগুলি একেবারে অস্পষ্ট হইয়া গিয়াছে। চারিদিকে তাকাইয়া সোমনাথ মৃদুস্বরে বলিয়া উঠিল, বাহ! সত্যই ঘরের আধা অন্ধকার মোলায়েম আবহাওয়া মনের উপর একটি অনির্বাচনীয় প্রভাব বিস্তার করে। ঘরে প্রবেশ করিয়াই আমি তাহা উপলব্ধি করিয়াছিলাম। তাই সোমনাথকে সমর্থন করিয়া আমিও ওই জাতীয় কিছু একটা বলিয়া যাইতেছি, এমন সময় আমার কানের কাছে কে যেন চাপা গলায় বলিল, আহ! চমকিয়া পিছনে তাকাইলাম। আমার সঙ্গে সঙ্গে আর সকলেও পিছনে তাকাইয়াছিল, কিন্তু পিছনে কেহই নাই। আমরা উদ্বিগ্নভাবে পরস্পরের দৃষ্টি বিনিময় করিতে লাগিলাম। তখন বৃদ্ধ চৌকিদার ভাঙা গলায় বুঝাইয়া দিল যে উহা প্রতিধ্বনি। এ ঘরে প্রতিধ্বনি আছে। কথা কহিলে অনেক সময় কথার ভগ্নাংশ ফিরিয়া আসে। আশ্বস্ত হইলাম বটে, কিন্তু মনে একটু ধোকা লাগিয়া রহিল। চৌকিদার অতগুলো কথা কহিল, কই তাহার একটা কথাও তো ফিরিয়া আসিল না। যা হোক, পরিদর্শন শেষ করিয়া ফিরিয়া আসিলাম। ফিরিবার পথে সোমনাথ একবার বলিল, খাসা বাড়িখানা, আর ওই বিলিয়ার্ড রুমটা চমৎকার। বিলিয়ার্ড রুমের চমৎকারিত্ব তাহাকে কতদূর মন্ত্রমুগ্ধ করিয়াছে তাহা বুঝিতে পারিলাম দিন 10 পরে, যখন শুনিলাম সে বাড়িখানি খরিদ করিয়াছে। তারপর আরও বিস্ময়কর সংবাদ, সে পৈতৃক বাড়ির বাস তুলিয়া দিয়া নবকৃত বাড়িতে উঠিয়া গেল। গৃহপ্রবেশের দিন আমাদের সকলকে নিমন্ত্রণ করিয়া খাওয়াইল বটে, কিন্তু কেন জানি না সমস্ত ব্যাপারটাতে আনন্দ উৎসবের স্পর্শ লাগিল না। কেবলই মনে হইতে লাগিল এটা সোমনাথের চিরবিদায় ভোজ। দাঁড়াইলও তাই। 2 মাইল দূরে উঠিয়া গেলে পুরাতন বন্ধু কিছু পর হইয়া যায় না, কিন্তু সোমনাথ যেন
মনের দিক দিয়েও আমাদের অনেক দূরে সরিয়া গেল। মাঝে মাঝে সে ক্লাবে আসিত এবং আগের মতো হাসি গল্প করিবার চেষ্টা করিত বটে, কিন্তু দেখিলাম তাহার মনটা আগা গোড়া বদলাইয়া গিয়াছে। পূর্বে যেমন সমস্ত গল্প কৌতুক ও খেলায় মন প্রাণ ঢালিয়া যোগ দিতে পারিত, এখন আর তেমন পারে না। তাহার প্রাণ খোলা হাসিটাও যেন কেমন অন্যমনস্ক হইয়া পড়িয়াছে। যে এতদিন রক্ত মাংসের মানুষ ছিল, সে যেন অকস্মাৎ অবাস্তব ছায়ায় পরিণত হইয়াছে। ক্লাবে বসিয়া সোমনাথ সম্বন্ধে কথা হইতেছিল। পৃথ্বী বলিল, ক্ষুদিত পাষাণ, বাড়িটা সোমনাথকে গিলে খেয়েছে। কদিন এদিকে আসেনি। আমার হিসেব ছিল। বলিলাম, আমাদের জনা অভিনয়ের রাত্রে তাকে শেষ দেখেছি, মাসখানেক হলো। অমূল্য বলিল, ক্ষুদিত পাষাণ টাষাণ নয়, আসলে নিজের বিলিয়ার্ড টেবিল পেয়েছে তো, রাত দিন তাই খেলছে। বরদা একপাশে বসিয়াছিল, কড়িকাঠের দিকে চোখ তুলিয়া বলিল, হুঁ। অমূল্য ভ্রু তুলিয়া তাহার দিকে ফিরিল। হুঁ মানে? বলতে চাও কি তাকে ভূতে পেয়েছে? বরদা উত্তর দিল না, কড়িকাঠের দিকে তাকাইয়া রহিল। তারপর চক্ষু নামাইয়া আমাকে লক্ষ্য করিয়া বলিল, যে রাত্রে সোমনাথ আমাদের নেমন্তন্ন করে খাইয়েছিল, সে রাত্রির কথা মনে আছে? কোন কথা? খাওয়া দাওয়ার পর তুমি আর সোমনাথ বিলিয়ার্ড খেলছিলে, বোধহয় ভোলোনি। আমি বসে তোমাদের খেলা দেখছিলুম। সে সময় তোমার নিজের খেলার কোনো বিশেষত্ব লক্ষ্য করনি? লক্ষ্য যে করিয়াছিলাম তাহা নিজের কাছেও এতদিন স্পষ্টভাবে স্বীকার করি নাই, অথচ বড়দা তাহা লক্ষ্য করিয়াছে। ভালো খেলোয়াড় বলিয়া আমার অহংকার নাই, কিন্তু সেদিন আমার খেলা আশ্চর্য রকম খুলিয়া গিয়াছিল। শুধু তাই নয়, একটা অদ্ভুত অনুভূতি আমাকে অভিভূত করিয়া ফেলিয়াছিল। প্রত্যেকবার বল মারার সময় মনে হইয়াছিল আমি খেলিতেছি না, আর কেহ আমার হাত ধরিয়া খেলিয়া দিতেছে। আমি হয়তো পট রেড মারিবার চেষ্টা করিয়াছি, কিন্তু বলের সহিত কুয়ের সম্পর্ক ঘটিবার পূর্ব মুহূর্তে যেন একটা অদৃশ্য হাত আমার হাতে ঈষৎ নাড়া দিয়া আমাকে লক্ষ্যভ্রষ্ট করিয়া দিয়াছে। ফলে আমার বল রেডকে স্পর্শ করিয়া সমস্ত টেবিল ঘুরিয়া একটা অসম্ভব পকেটে প্রবেশ করিয়াছে। এমনই অনেকবার ঘটিয়াছিল। ক্রমে আমার মনে মনে একটা মহাচ্ছন্ন ভাব আসিয়া পড়িয়াছিল, যে যন্ত্রচালিতের মতো খেলিয়া গিয়াছিলাম। সোমনাথ সেদিন আমাকে হারাইতে পারে নাই। খেলার শেষে মোহের অবস্থা কাটিয়া গেলে এই বলিয়া নিজেকে বুঝাইবার চেষ্টা করিয়াছিলাম যে খেলার ক্ষেত্রে দৈবাৎ এরকম ঘটনা ঘটিয়া যায়। নিকৃষ্ট খেলোয়াড়ও হঠাৎ ভালো খেলিয়া ফেলে, কিন্তু ইহার মধ্যে অলৌকিক কিছু আছে তাহা তখন ভাবি নাই। আজ বড়দা স্মরণ করাইয়া দিতেই সমস্ত ঘটনা মনে পড়িয়া বিদ্যুৎস্ফীটের মতো চমকাইয়া উঠিলাম। আমি বিস্ফারিত নেত্রে চাহিয়া আছি। দেখিয়া বড়দা বলিল, তাহলে লক্ষ্য করেছিলে? আমি আর একটা জিনিস শুনেছিলুম, যা তোমরা কেউ শোনোনি। খেলায় তন্ময় ছিলে বলেই বোধহয় শুনতে পাওনি। কি? হাততালির শব্দ। সোমনাথ একটা খুব সুন্দর মার মেরেছিল। 3টে বলে ঠোকাঠুকি হয়ে 3টেই একই পকেটে গেল। ঠিক তারপর কে যেন খুব মোলায়েম হাতে হাততালি দিয়ে উঠল। অমূল্য বলিল, ওটা প্রতিধ্বনি,
যেখানে সহজ স্বাভাবিক ব্যাখ্যা সম্ভব সেখানে ভূত প্রেত টেনে আনার মানে বুঝি না। বলে বলে ঠোকাঠুকি হওয়ায় আওয়াজ প্রতিধ্বনিত হলে সেটা হাততালির মতোই মনে হয়। বরদা বলিল, আশ্চর্য বলতে হবে, বল ঠোকাঠুকি তো বারবারই হচ্ছিল, তবে প্রতিধ্বনিটা ঠিক সেই সময়েই হলো কেন? কিছুক্ষণ কোনো কথা হইল না। এইখানে একটা কথা উল্লেখ করা আবশ্যক। বহুরূপী নাম দিয়া যে ব্যাপারটা পূর্বে লিপিবদ্ধ করিয়াছি, তাহা ঘটিবার পর হইতে বড়দার গল্প সম্বন্ধে আমাদের মনের ভাব বেশ একটু পরিবর্তিত হইয়াছিল। সকলেরই নাস্তিকতার গোড়া একটু আলগা হইয়া গিয়াছিল। চুনি তো বিস্তর বই কিনিয়া মহা উৎসাহে প্রেততত্ত্বের চর্চা আরম্ভ করিয়া দিয়াছিল। অমূল্য যদিও এখনও তর্ক করিতে ছাড়ে নাই, তবু তাহার ঝাঁজ অনেকটা কমিয়া আসিয়াছিল। ঋষি আমাদের আলোচনাকে সিধা পথে ফিরাইয়া আনিয়া বলিল, সে যা হোক, কথাটা শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে কি? সোমনাথ যে বাড়ি কিনে একেবারে আলাদা মানুষ হয়ে গেল, আমাদের সংসর্গ পর্যন্ত ছেড়ে দিল, এ কারণটা তো কেউ দেখাতে পারল না। তাকে ভূতে পেয়েছে এ কথায় শ্রদ্ধা করা যায় না। তবে হয়েছে কি তার? বরদা আস্তে আস্তে বলল, আমার কি মনে হয় জানো, সোমনাথ আমাদের চেয়ে ঢের বেশি মনের মতো সঙ্গী পেয়েছে। পুরনো বাঁধনের পাশে খুব শক্ত নতুন বাঁধন পড়েছে, তাই পুরনো বাঁধন ঢিলে হয়ে গেছে। বরদার কথার ইঙ্গিতটা ভুল করিবার মতো নয়, কিন্তু এতই উহা আজগুবি যে নির্বিচারে মানিয়া লইয়াও যায় না। অমূল্য আমাদের সকলের মনের ভাব যেন প্রতিধ্বনি করিয়া বলিল, অর্থাৎ তুমি বলতে চাও এক দঙ্গল ভূতের সঙ্গে সোমনাথের এতই দহরম মহরম হয়ে গেছে যে মানুষের সঙ্গ আর তার ভালো লাগছে না। এবারও বরদা সোজাসুজি উত্তর দিল না, বরঞ্চ যেন নিজের চিন্তায় নিমগ্ন হইয়া গিয়াছে এমনইভাবে চুপ করিয়া রহিল। মিনিট 2-3 পরে কতকটা আত্মগতভাবেই বলিল, ইকোজ, প্রতিধ্বনি। অদ্ভুত নাম বাড়িটার। যে লোক বাড়ি তৈরি করিয়াছিল সেই হয়তো নামকরণ করেছিল, কিন্তু তার পরবর্তীরা বাড়ির আবহাওয়া দেখে নাম রেখেছিল প্রতিধ্বনি। চুনি এতক্ষণ বসিয়া আলোচনা শুনিতেছিল, কথা বলে নাই। এখন একবার গলা খাকারি দিয়া বলিল, কিছুদিন থেকে একটা থিওরি আমার মাথায় ঘুরছে। কিসের থিওরি? এইসব হানাবাড়ি সম্বন্ধে। এখনও থিওরিটা খুব স্পষ্ট রূপ গ্রহণ করেনি, তবু। কি থিওরি তোমার শুনি? চুনি একটু ইতস্তত করিয়া বলিল, ওই প্রতিধ্বনি শব্দটার মধ্যেই আমার থিওরির বীজ নিহিত রয়েছে। দেখো, শব্দের যেমন প্রতিধ্বনি আছে, তেমনি বাস্তব ঘটনারও প্রতিধ্বনি থাকতে পারে নাকি? প্রতিধ্বনি না বলে তাকে প্রতিবিম্বও বলতে পারো। ব্যাপারটা মূলে একই। ধ্বনির প্রতিধ্বনি সবসময় থাকে না। এই ঘরের মধ্যে তোমরা গলা ফাটিয়ে চিৎকার করলেও এতটুকু প্রতিধ্বনি পাবে না। আবার এমন একটা স্থান আছে যেখানে চুপি চুপি একটা কথা উচ্চারণ করলেও কোনো অদৃশ্য প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে সেটা দ্বিগুণ হয়ে ফিরে আসে। আমার মনে হয় হানাবাড়িগুলোও এই জাতীয় স্থান। গ্রামোফোন রেকর্ডের মতো তারা অতীতের কতকগুলো বাস্তব ঘটনা সঞ্চয় করে রাখে, তারপর সুবিধে পেলেই তার প্রতিধ্বনি করতে থাকে। বড়দা, তোমার কি মনে হয়?
থিওরিটা অভিনব বটে, কিন্তু বড়দার মুখ হইতে উহার অনুমোদন আশা করা যায় না। সে গোড়া ভূত বিশ্বাসী, অথচ থিওরি সত্য হইলে ভৌতিক কাণ্ড মাত্রেই একটা যান্ত্রিক ব্যাপার হইয়া দাঁড়ায়। প্রেতজনির স্বাধীন স্বতন্ত্র অস্তিত্ব কিছুই থাকে না। বড়দা ক্ষণেক চুপ করিয়া থাকিয়া বলিল, তাহলে তোমার মতে প্রেতজনি নেই? যেগুলো ভৌতিক ফেনোমেনা বলে মনে হয় সেগুলো অতীতের প্রতিধ্বনি মাত্র? চুনি বলিল, না, তা ঠিক নয়। আমি বলতে চাই, প্রেতজনি থাকে থাক, কিন্তু হানাবাড়িতে সাধারণত যেসব ব্যাপার ঘটে থাকে সেগুলো হয়তো অধিকাংশই এই প্রতিধ্বনি জাতীয়। আমি বলিলাম, সোমনাথের বাড়িতে প্রতিধ্বনি আছে আমরা প্রত্যক্ষ করেছি, সেটা কোন জাতীয়? চুনি বলিল, সেইটাই আমি পরীক্ষা করে দেখতে চাই। তোমরা কেউ রাজি আছো? কি করতে হবে? আমি স্থির করেছি একদিন সোমনাথের বাড়িতে গিয়ে রাত্রি যাপন করব। সে হঠাৎ এমন বদলে গেল কেন, তার একটা সন্তোষজনক কৈফিয়ত আবশ্যক। সুতরাং মনস্তত্ত্বের দিক দিয়েও পরীক্ষাটা তুচ্ছ হবে না। আর যদি সে এমন কিছু পেয়ে থাকে যার তুলনায় তার আজন্মের সমস্ত বন্ধন ঢিলে হয়ে গেছে, তাহলে সেই অপূর্ব বস্তুটি কি তাও আমাদের জানা দরকার। অমূল্য একটু মুখ বাঁকাইয়া কবিতা আবৃত্তি করল। যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি, তাহারি খানিক মাগি আমি নত শিরে। যদি সুবিধে হয় গোটা কয়েক প্রেতাত্মা বড়দার জন্য চেয়ে নিয়ে এসো, আমাদের এই ক্লাব ঘরে পুষে রাখা যাবে। আমি চুনির দিকে ফিরিয়া বলিলাম, বেশ, আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি। কালই চলো তাহলে, শনিবার আছে। পরদিন সন্ধ্যাবেলা সোমনাথের বাড়ির সম্মুখে যখন পৌঁছিলাম, তখন ঘোর ঘোর হইয়া আসিয়াছে। প্রকাণ্ড হাতার মাঝখানে বাড়িখানা যেন একেবারে জনশূন্য মনে হইল। বাড়ির বারান্দায় উঠিয়াও কাহাকেও দেখিতে পাইলাম না। আমি ও চুনি পরস্পর মুখ তাকাতাকি করিতে লাগিলাম। চাকর বাকর কেহই কি নাই? সব গেল কোথায়? হাঁক দিব মনে করিতেছি, এমন সময় ভিতর হইতে খট খট শব্দ শুনিতে পাইলাম। ভুল হইবার নয়, বিলিয়ার্ড বলের ঠোকাঠুকি লাগার শব্দ। আশ্চর্য বোধ হইল। এই ভর সন্ধ্যাবেলা সোমনাথ বিলিয়ার্ড খেলিতেছে? কাহার সহিত খেলিতেছে? দুজন ভিতরে প্রবেশ করিলাম। কোনো ঘরে এখনো বাতি জ্বলে নাই, কেবল বিলিয়ার্ড রুম হইতে আলো আসিতেছে। আমরা নিঃশব্দে দরজার সম্মুখে গিয়ে দাঁড়াইলাম। টেবিলের উপরকার সবুজ শেড ঢাকা বাতি তিনটি শুধু জ্বলিতেছে। তাহাদের আলোকচক্রের বাহিরে ঘর অন্ধকার। এই আলো অন্ধকারের সীমানায় টেবিলের ধারে দাঁড়াইয়া সোমনাথ আত্মনিমগ্নভাবে কুয়ের মুখাগ্রে খড়ি লাগাইতেছে। ঘরে আর কেহ নাই। চুনি বলিয়া উঠিল, কি হে, একলাই খেলছো? কে? সোমনাথ চমকিয়া মুখ ফিরাইল। তারপর দ্রুত দ্বারের কাছে আসিয়া সুইচ টিপিল। ঘরের অন্য আলোগুলো জ্বলিয়া উঠিল। আমাদের দেখিয়া সে প্রথম কিছুক্ষণ নিষ্পলক চক্ষে চাহিয়া রইল, যেন ভালো করিয়া চিনিতেই পারিল না। আমরাও অপ্রতিভভাবে তাহার মুখের পানে চাহিয়া দাঁড়াইয়া রহিলাম। বুঝিলাম
আমাদের সহিত তাহার মনের সংযোগ এমন পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন হইয়া গিয়াছে যে সহসা জোড়া লাগাইতে পারিতেছে না। যা হোক, শেষ পর্যন্ত হাসির একটা চেষ্টা করিয়া সে বলিল, আরে তোমরা, তারপর হঠাৎ কী ব্যাপার? সোমনাথের কণ্ঠে যে সহজ অকৃত্রিম সমাদরের সুর শুনিতে আমরা অভ্যস্ত, তাহা যেন ফুটিল না। আমি সংকুচিতভাবে বললাম, ব্যাপার কিছু নয়, তোমার ঘরকন্যা দেখতে এলুম। একলা বিলিয়ার্ড খেলছিলে নাকি? একলা? কথাটা বলিয়াই সে সামলাইয়া লইল। মুখের উপর দিয়া একবার হাত চালাইয়া বলিল, হ্যাঁ, একলাই খেলছিলুম, একলা। এসো এসো, বাইরে বসা যাক, এসো। ঘরের আলো নিবাইয়া সোমনাথ আমাদের বারান্দায় লইয়া গিয়া বসিল। এতক্ষণে বাইরেও অন্ধকার হইয়া গিয়াছিল। ঝাউ গাছটাতে অসংখ্য জোনাকি জ্বলিতেছিল। সে বলিল, আলো জ্বেলে দেবো না অন্ধকারেই বসবে? চুনি বলিল, ক্ষতি কি, অন্ধকারেই বসা যাক। বেতের মোড়ায় তিনজনে চুপচাপ বসিয়া আছি, কাহারও মুখে কথা নাই। হঠাৎ সোমনাথ বলিল, চা খাবে? চুনি উত্তর দিল না। আমি বললাম, না, আমরা চা খেয়ে বেরিয়েছি। তারপর একবার গলাটা ঝাড়িয়া বলিল, তুমি দিন দিন যে রকম ডুমুর ফুল হয়ে উঠছ, ভয় হলো দুদিন বাদে হয়তো চিনতেই পারবে না। তাই আজ তোমার বাড়িতে রাত কাটাবো বলে এসেছি। পুরনো বন্ধুত্ব মাঝে মাঝে ঝালিয়ে নিতে হবে তো। এক মুহূর্ত সোমনাথ জবাব দিল না। তারপর যেন একটু বেশি মাত্রায় ঝোঁক দিয়া বলিয়া উঠিল, বেশ তো বেশ তো বেশ তো, তা দাঁড়াও, আমি আসছি। কোথায় যাচ্ছ? বাবুর্চিটাকে খবর দিই, তোমাদের খানার ব্যবস্থা করুক। সোমনাথ উঠিয়া গেল। মনে মনে ভারী কুণ্ঠা বোধ করিতে লাগিলাম। বন্ধুত্বের দাবিতে আতিথ্য গ্রহণ করিতে গিয়া অপরপক্ষের মনে অনাগ্রহের আভাস পাইলে গ্লানির আর অন্ত থাকে না। সোমনাথ বাহিরে হৃদয়তার ভান করিতেছে বটে, কিন্তু অন্তরের সহিত আমাদের সাহচর্য চায় না। তাহা বুঝিতে কষ্ট হইল না। আগেকার অবাধ স্বচ্ছন্দ আত্মীয়তা আর নাই। শুধু তাই নয়, আমরা হঠাৎ আসিয়া পড়ায় সে বিশেষ বিব্রত হইয়া পড়িয়াছে, যেন তাহার সুনিয়ন্ত্রিত কার্যধারায় আমরা বিঘ্ন ঘটাইয়াছি। চুনি খাটো গলায় বলিল, কি হে, কীরকম মনে হচ্ছে? সুবিধের নয়, ফিরে গেলেই বোধহয় ভালো হতো। থাকতে হবে। চুনি আরও কিছু বলতে যাইতেছিল, কিন্তু থামিয়া গেল। পরিপূর্ণ অন্ধকারে কেহ কাহাকেও দেখিতে পাইতেছিলাম না। অস্পষ্ট শব্দে বুঝিলাম সোমনাথ ফিরিয়া আসিয়া মোড়ায় বসিল। মোড়ার মচমচ শব্দ যে শুনিয়াছিলাম তাহা শপথ করিয়া বলিতে পারি। চুনি সহজ আলাপের সুরে সোমনাথকে উদ্দেশ্য করিয়া বলিল, তারপর একলা থাকতে তোমার কোনো কষ্ট হচ্ছে না? সোমনাথ উত্তর দিল না। এই সময় কেন জানি না আমার ঘাড়ের রোঁয়া হঠাৎ শক্ত হইয়া খাড়া হইয়া উঠিল। চুনিও হয়তো কিছু অনুভব করিয়া থাকিবে। কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া সে হঠাৎ দেশলাই জ্বালিল। দেখিলাম সোমনাথের মোড়ায় কেহ বসিয়া নাই। দেশলাইয়ের কাঠি শেষ পর্যন্ত জ্বলিয়া আস্তে আস্তে নিভিয়া গেল। অবরুদ্ধ নিঃশ্বাস মোচন করিয়া চুনি মৃদুস্বরে বলিল, প্রতিধ্বনি। এইবার সোমনাথের স্পষ্ট পদশব্দ শুনিতে পাইলাম।
শব্দটা কাছে আসিলে চুনি বলিল, সোমনাথ? হ্যাঁ। আলোটা জেলে নাও ভাই, অন্ধকার আর ভালো লাগছে না। কথার শেষে হাসিতে গিয়া তার গলাটা কাঁপিয়া উঠিল। বারান্দায় আলো জ্বালিয়া দিয়া সোমনাথ আসিয়া বসিল। সাদা ঢাকনির মধ্যে মৃদু শক্তি বাল্ব স্নিগ্ধ আলো বিকীর্ণ করিতে লাগিল। অন্ধকারের চেয়ে এ ভালো, তবু পরস্পর মুখ দেখা যায়। সোমনাথ বলিল, বাবুর্চিকে বলে এলুম, শুধু মুরগির কারি আর পরোটা, তার বেশি কিছু জোগাড় হয়ে উঠল না। ইতিমধ্যে যে ক্ষুদ্র ব্যাপারটি ঘটিয়াছিল তাহা উল্লেখ না করিয়া চুনি বলিল, যথেষ্ট যথেষ্ট, অমৃতের ব্যবস্থা থাকলে 5 রকম ব্যঞ্জনের দরকার হয় না। কিন্তু তুমি বাবুর্চি রেখেছ যে? সোমনাথ একটু চুপ করিয়া থাকিয়া বলিল, রাখিনি ঠিক, বাড়ির যে বুড়ো চৌকিদারটা ছিল সেই রেঁধে দেয়। রাঁধুনি বামুন পেলে না, দরকার বোধ করি না। আমি একলা মানুষ, চাকরও তো দেখছি না। চাকর রাখুনি কেন? রেখেছিলাম একজন, কিন্তু রইল না। চুনি মোড়া টানিয়া লইয়া সোমনাথের নিকটে ঘেঁষিয়া বসিল। বলিল, আসল কথাটা কি বলো তো সোমনাথ? বাড়িতে কিছু আছে না? মুখে একটা বিস্ময়ের ভাব আনিয়া সোমনাথ বলিল, কি থাকবে? সেই কথাই তো জানতে চাইছি। শহরের এক টেরে এই পুরনো বাড়ি, চাকর বামুন থাকতে চায় না, কিছু থাকা বিচিত্র নয়। সোমনাথের চোখের উপর অদৃশ্য পর্দা নামিয়া আসিল। সে হাসিবার একটা ব্যর্থ চেষ্টা করিয়া বলিল, পাগল খ্যাপা, ওসব কিছু নয়। শহর থেকে দূর পড়ে, তাই চাকর বাকর থাকতে চায় না। বুঝিলাম, কিছু বলিবে না। ইচ্ছা করিলে যে অনেক কিছু বলিতে পারে তাহাও বোঝা গেল। কারণ সোমনাথ মনের ভাব গোপন করিতে পারে না, মুখে চোখে প্রকাশ হইয়া পড়ে। কিন্তু লুকাতে চাই কেন? যাহা সে জানিয়াছে তাহার অংশীদার রাখিতে চায় না? কৃপণের মতো একা ভোগ করিতে চায়? কিংবা অবিশ্বাসের ব্যঙ্গ বিদ্রুপের ভয়ে বলিতে চায় না? চুনি কিন্তু ছাড়িবার পাত্র নয়। সোজাসুজি জেরায় ফল হইল না দেখিয়া সে অন্য পথ ধরিল। কিছুক্ষণ এ কথা সে কথার পর হানাবাড়ি সম্বন্ধে নিজের থিওরির কথা পাড়িল। বেশ ফলাও করিয়া লেকচারের ভঙ্গিতে ব্যাখ্যা করিয়া নিজের থিওরির সম্ভাব্যতা প্রমাণ করিতে লাগিল। সোমনাথও দেখিলাম এক মনে গালে হাত দিয়া শুনিতেছে। ইতিমধ্যে আমাদের চারিপাশে যে একটি অতীন্দ্রিয় ব্যাপার ঘটিতে আরম্ভ করিয়াছে তাহা বোধ করি ইহারা দুজনে জানিতে পারে নাই। প্রথমটা আমিও লক্ষ্য করি নাই, কিন্তু হঠাৎ এক সময় মনে হইল কাহারা নিঃশব্দে আসিয়া আমাদের ঘিরিয়া দাঁড়াইয়া একাগ্র মনে চুনির কথা শুনিতেছে। চোখে কিছুই দেখিলাম না, এমনকি কানে কিছু শুনিয়াছিলাম এমন কথাও জোর করিয়া বলিতে পারি না। তবু কেমন করিয়া এই অদৃশ্য আবির্ভাবের কথা জানিতে পারিলাম তাহা আমার কাছে এক প্রহেলিকা। কিন্তু জানিতে যে পারিয়াছিলাম তাহাতে বিন্দুমাত্র সংশয় নাই। ইহা অনুমান বা উত্তেজনাজনিত কল্পনার রূপায়ণ নয়, স্পর্শ করিবার মতো অত্যন্ত বাস্তব অনুভূতি। অপরিস্ফুট আলোকে তাহাদের দেখিতে পাইতেছি না বটে, কিন্তু তাহারা যে আমাদের গা ঘেঁষিয়া দাঁড়াইয়া উৎকর্ণভাবে চুনির কথা শুনিতেছে ইহা প্রত্যক্ষ অনুভূতির মতোই সত্য। ক্রমে একটি অতি মৃদু সুগন্ধ নাকে আসিতে লাগিল। তাজা ফুলের বা আতর
এসেন্সের গন্ধ নয়, পৌপরির মতো একটা বাঁশি অথচ সুমিষ্ট সৌরভ। ধীরে ধীরে গন্ধ স্পষ্টতর হইয়া উঠিতে লাগিল। তখন বুঝিতে পারিলাম জিয়ানো ল্যাভেন্ডার ফুলের গন্ধ। চুনি তখনও থিওরি ব্যাখ্যা করিতেছিল, তাই গন্ধ নাকে গেলেও সে বোধহয় উহা লক্ষ্য করে নাই। আলোচনা শেষ করিয়া সে বলিল, অবশ্য এটা আমার মন গড়া কাল্পনিক থিওরি, তবু কিছু ভিত্তি কি এর নেই? তোমার কীরকম মনে হচ্ছে? সোমনাথ মুখ তুলিয়া বোধ করি একটা কিছু উত্তর দিতে যাইতেছিল। চুনি সচকিতভাবে চারিদিকে চাহিয়া বলিল, গন্ধ? কিসের গন্ধ? আমি বলিলাম, পেয়েছ তাহলে? ল্যাভেন্ডারের গন্ধ। সোমনাথের চোখের মধ্যে যেন বিদ্যুৎ খেলিয়া গেল। সে ধর্মর করিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, ল্যাভেন্ডারের গন্ধ? না না না, ও তোমাদের ভুল। গন্ধ কই? কই গন্ধ? আমি তো কিছু পাচ্ছি না। চুনি বলিল, সত্যি পাচ্ছ না? না, কিচ্ছু না বলিয়া সজোরে মাথা নাড়িল। সে যেন জোর করিয়াই গন্ধটা উড়াইয়া দিতে চায়, কিন্তু গন্ধকে উড়াইয়া লইয়া গেল অন্য জিনিস। হঠাৎ একটা দমকা হাওয়া বাড়ির ভিতর দিক হইতে আসিয়া সমস্ত গন্ধটুকু এক নিমেষে ভাসাইয়া লইয়া চলিয়া গেল। বিস্মিতভাবে বাইরের দিকে তাকাইলাম। ঝাউ গাছের জোনাকি মণ্ডিত বিরাট দেহ অন্ধকারে চোখে পড়িল। ঝাউ গাছ একেবারে নিস্তব্ধ। অল্পমাত্র বাতাস বহিলে যে গাছ মর্মর ধ্বনি করিয়া ওঠে, তাহাতে শব্দমাত্র নাই। সোমনাথ আবার মোড়ায় বসিয়া পড়িয়াছিল। চুনি প্রখর জিজ্ঞাসু নেত্রে চারিদিকে চাহিতেছিল। আমি নিম্নস্বরে বলিলাম, চলে গেছে। যারা এসেছিল তারা আর নেই। চুনি, গন্ধটাও কি প্রতিধ্বনি? তারপর গরুর গাড়ি যেমন অসমতল পথ দিয়ে চলে, তেমনি অসংলগ্ন বাধ্যবহুল আলোচনার ভিতর দিয়া আহারের পূর্বের ঘণ্টা দুই সময় কাটিয়া গেল। সোমনাথ মোহমান হইয়া রহিল। আমরাও মনের মধ্যে নামহীন অস্বাচ্ছন্দ্য লইয়া বসিয়া রহিলাম। অসাধারণ আর কিছু অনুভব করিলাম না। যাহারা আসিয়াছিল তাহারা যেন আমাদের অধিকার বহির্ভূত কৌতূহল দেখিয়া সন্ত্রস্তভাবে চলিয়া গিয়াছে। নিঃশব্দে আহার শেষ হইল। বুড়া চৌকিদার পরিবেশন করিল। অনুভবে বুঝিলাম সেও আমাদের ওপর খুশি নয়। তাহার সাদা ভ্রুযুগল নীরবে আমাদের ধিক্কার দিতে লাগিল। অবরোধের পর্দার ভিতর উঁকি মারিবার চেষ্টা করিয়া আমরা যেন বর্বরিচিত অসিষ্ট করিয়াছি। বারান্দার এক প্রান্তে 3টি ক্যাম্প খাট পাড়িয়া শয়নের ব্যবস্থা হইয়াছিল। তাড়াতাড়ি শুইয়া পড়িলাম। কোনো মতে রাত্রিটা কাটিলে যেন বাঁচা যায়। 3 জনে পাশাপাশি শুইয়া আছি, কথাবার্তা নাই। চুনি শুইয়া শুইয়া সিগারেট টানিতেছে। অন্ধকারে তার সিগারেটের আগুন উজ্জ্বল হইয়া আবার নিস্তেজ হইয়া পড়িতেছে। সোমনাথ একেবারে নিশ্চল হইয়া আছে, হয়তো ঘুমাইয়া পড়িয়াছে। কয়েকটা জোনাকি আমাদের বিছানার চারিপাশে উড়িয়া উড়িয়া যেন পাহারা দিতেছে। নানা কথা মনে আসিতে লাগিল। আজ যাহা যাহা ঘটিয়াছে, চুনির থিওরির সহিত তাহা একেবারে বেখাপ নয়। তবু যাহারা চুনির কথা শুনিতেছিল, তাহারা কি শুধুই অতীতের প্রতিবিম্ব? সোমনাথ এ বিষয়ে এমন একগুঁয়েভাবে নীরব কেন?
অতীতের ছায়ার সহিত বর্তমানের মানুষের এমন সাক্ষাৎ সম্বন্ধ ঘটে কি করিয়া? আর যদি সজীব স্বতন্ত্র আত্মা হয়, তবে উহারা কারা? ল্যাভেন্ডার ফুলের গন্ধ কেন আসিল? সেকালে ইংরেজ মেয়েদের ল্যাভেন্ডার ফুল একটা শৌখিনতা ছিল শুনিয়াছি। সেই গন্ধ অতীতের কোন দেহ সৌরভের সহিত মিশিয়া ভাসিয়া আসিল? বোধহয় তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়িয়াছিলাম। এক মুহূর্তে সমস্ত চেতনা সতর্ক হইয়া জাগিয়া উঠিল। কিছুক্ষণ নিস্পন্দভাবে শুইয়া রহিলাম। তারপর বাড়ির ভিতর হইতে পরিচিত খট খট শব্দ কানে আসিল। ঘাড় তুলিয়া দেখিলাম চুনি বিছানায় উঠিয়া বসিয়াছে। সে নিঃশব্দ পদে উঠিয়া আসিয়া আমার কানে কানে বলিল, শুনতে পাচ্ছ? সোমনাথ বিছানায় নেই, কখন উঠে গেছে। এসো, দেখা যাক, শব্দ করো না। তন্দ্রার মধ্যে 1 ঘণ্টা কাটিয়া গিয়াছে। রেডিয়ামযুক্ত হাত ঘড়ি দেখিয়া বুঝিতে পারিলাম রাত্রি 11:30। অন্ধকারে পা টিপিয়া দুজনে বিলিয়ার্ড ঘরের দিকে চলিলাম। দ্বার পর্যন্ত গিয়া আমরা আর অগ্রসর হইলাম না। টেবিলের উপর তেমনি 3টে আলো জ্বলিতেছে, বাকি ঘর অন্ধকার। সোমনাথ টেবিলের উপর ঝুঁকিয়া বল মারিতেছিল। তাহার মুখ স্পষ্ট দেখিতে পাইলাম। মুখের চেহারা একেবারে বদলাইয়া গিয়াছে। সন্ধ্যাবেলার সেই অবসাদগ্রস্ত মোহমান ভাব আর নেই। চোখের দৃষ্টি উজ্জ্বল। খেলার আনন্দ প্রতি অঙ্গ সঞ্চালনে ফুটিয়া বাহার হইতেছে। মনে পড়িল, কয়েক মাস আগে সোমনাথ এমনই ছিল। বাড়ি কিনিবার পর হইতে তাহার এই প্রাণ খোলা আমোদ মাতিয়া ওঠা মূর্তি আর দেখি নাই। বল মারিয়া সোমনাথ লঘু কণ্ঠে হাসিয়া উঠিল। তারপর নিজেই স্বচকিতে ঠোঁটের উপর আঙুল রাখিয়া মৃদু স্বরে কি একটা বলিল। পরক্ষণে আরেকটি সুমিষ্ট হাসির শব্দ কানে আসিল। হয়তো ইহা সোমনাথের হাসির প্রতিধ্বনি, কিন্তু পর্দায় ও মিষ্টতায় এত প্রভেদ যে রমণীকণ্ঠের হাসি বলিয়া ভ্রম হয়। খেলা চলিতে লাগিল। সোমনাথ একা খেলিতেছে, তবু যেন একা খেলিতেছে না, কাহারও সঙ্গে কৌতুকপূর্ণ প্রতিযোগিতা চলিতেছে। সম্মোহিতের মতো দ্বারের বাহিরে দাঁড়াইয়া দেখিতে লাগিলাম। সোমনাথ খেলিতেছে, মৃদুস্বরে কাহাদের সহিত কথা কহিতেছে, সন্তর্পণে গলা নামাইয়া হাসিতেছে। প্রতিধ্বনিও তাহার সহিত তাল রাখিয়া চলিয়াছে। কখনো ভারী গলায় গম্ভীর আওয়াজ হইতেছে, আবার কখনো কোমল কণ্ঠের অর্ধোচ্চারিত মৃদু ভাষণ কানে কানে অর্থহীন কথা বলিয়া যাইতেছে। সমস্তই যেন চুপি চুপি, লুকাইয়া লুকাইয়া আমোদ কৌতুক চলিতেছে। তাই রঙ্গরস আরও গাঢ় হইয়াছে। বুঝিতে পারিলাম আমরাই এই লুকোচুরির লক্ষ্যবস্তু। আমাদের জন্যই ইহারা প্রকাশ্য মজলিস জমাইতে পারিতেছে না। সন্ধ্যাবেলা আসিয়া রঙ্গভঙ্গ করিয়াছিলাম, পাছে জাগিয়া উঠিয়া আবার বিঘ্ন করি, তাই গভীর রাত্রে এই ত্রস্ত সতর্কতা। আমাদের পাশ দিয়া কে একজন চলিয়া গেল। চুনি নিঃশব্দে আমার হাত ধরিয়া টানিয়া লইল। ফিরিয়া আসিয়া বিছানায় বসিলাম। চুনি জিজ্ঞাসা করিল, সোমনাথ ছাড়া
আর কাউকে দেখতে পেলে? না, চোখে দেখিনি, কিন্তু জানি। কিন্তু সেগুলো যে আমাদের মনের কল্পনা নয় তার প্রমাণ কি? সোমনাথ হয়তো পাগল হয়ে গেছে, তাই নিজের মনেই হাসছে, কথা কইছে। কিন্তু গন্ধ, আওয়াজ, এগুলো কি? এগুলো প্রতিধ্বনি হতে পারে। হয়তো এই প্রতিধ্বনি সোমনাথকে পাগল করে দিয়েছে। এখনো পর্যন্ত আমরা চোখে কিছু দেখিনি, শুধু শব্দ আর গন্ধ। অতীতের কতকগুলো শব্দ, গন্ধ এই বাড়িটাকে আঁকড়ে ধরে আছে। তাতে দেহ বিমুক্ত স্বতন্ত্র আত্মার অস্তিত্ব প্রমাণ হয় না। প্রমাণ যে হয় তার পরিচয় সঙ্গে সঙ্গে পাইলাম। জোনাকির উল্লেখ আগে কয়েকবার করিয়াছি, এখন দেখিলাম কয়েকটা জোনাকি আমাদের মুখের সামনে আসিয়া শূন্যে তাল পাকাইতে লাগিল। তাহাদের সঞ্চরমান নীল আলো ক্রমশ ঘনীভূত হইয়া জমাট আকার ধারণ করিতেছে। দেখিতে দেখিতে একখানি মুখ ওই জোনাকির আলোয় শূন্যে ফুটিয়া উঠিতে লাগিল। কেমন করিয়া ইহা সম্ভব হইল জানি না, কিন্তু একটি পাংশু নীলাভ নারী মুখ স্পষ্ট আমাদের চোখের সামনে ফুটিয়া উঠিল, যেন অন্ধকারের পটে জোনাকির আলো দিয়া একটি ছবি আঁকা হইতেছে। মোমে গড়া মুখোশের মতো নিশ্চল মুখ, কিন্তু চোখে কটাক্ষ রহিয়াছে। ক্ষণেকের জন্য একটি জীবন্ত মানুষই অস্তিত্বের স্পর্শ অনুভব করিলাম। তারপর জোনাকিরা ছত্রভঙ্গ হইয়া গেল। দেহের সমস্ত পেশি শক্ত করিয়া রহিলাম। বুকের স্পন্দন দপ দপ করিয়া কণ্ঠের কাছে ধাক্কা খাইতে লাগিল। কতক্ষণ এইভাবে কাটিয়া গেল জানি না। আমি প্রথম কথা কহিলাম, চুনি, এবার চোখে দেখা হয়েছে? এও কি প্রতিধ্বনি? চুনি উত্তর দিল, আস্তে আস্তে বিছানায় শুইয়া পড়িল। কোনো উত্তর দিল না। পরদিন সকালে বিলিয়ার্ড রুমে দাঁড়াইয়া সোমনাথের নিকট বিদায় লইলাম। চুনির চোখের কোলে কালি পড়িয়াছিল। সম্ভবত আমার মুখখানাও নিশ্চিহ্ন ছিল না, কিন্তু আয়নার অভাবে নিজের অবস্থা ঠিক বুঝিতে পারিতেছিলাম না। চুনি বলিল, একটা রাত্রি তোমাকে খুবই জ্বালাতন করলুম, কিছু মনে করো না সোমনাথ। সোমনাথ বলিল, না না, সে কি কথা? চুনি বলিল, যা হোক, আমাদের দিক থেকে অভিযান একেবারে নিষ্ফল হয়নি। কতকগুলো নতুন অভিজ্ঞতা লাভ করা গেল। আমাদের দুঃখ শুধু এই যে তোমার অভিজ্ঞতা তুমি আমাদের কাছে লুকিয়েই রাখলে, প্রকাশ করলে না। সোমনাথ কুণ্ঠিত চক্ষে চাহিয়া রইল। আমার থিওরি কাল তোমায় বলেছি, সেটা সত্যি কি না ইচ্ছে করলেই তুমি বলতে পারতে। কি কি বলতে পারতুম? সোমনাথ ঢোক গিলিল। এখনো বলতে পারো, কাল রাত্রে আমরা যা যা অনুভব করেছি সেগুলো কি এই বাড়িতে সঞ্চিত কতকগুলো স্মৃতির ছায়া, না সত্যিকার জীবন্ত কিছু আছে? সোমনাথ উত্তর দিল না। ঘাড় হেঁট করিয়া বসিয়া রইল। উত্তর দিল প্রতিধ্বনি। কানের কাছে চুপি চুপি বলিল, আছে, আছে, আছে। গল্প এখানেই শেষ। গল্প ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।